সালাম জানাচ্ছি যারা আমাদের বক্তব্য শুনছে। আসলে এটা বলতে আমার খুব কষ্ট হয় যে এই দেশটা আসলেই মৌলবাদীদের ষড়যন্ত্রের কবলে চলে গিয়েছে। আমি এইমাত্র বসে জামাতের আমিরের একটি বক্তব্য শুনছিলাম। এত ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, উনি যখন পার্লামেন্টে কথা বলেন মনে হয় উনি পিশাব। ওই যে আমি বলি তার ভিতর এবং বাহির এক না। আমি তাকে যত চিনি বাংলাদেশের কেউ তাকে চিনে না, এবং সিলেটের মানুষ বিশেষ করে কুলাউড়ার মানুষ তাকে খুব ভালো চিনে। হুইজ সে তার আসল চেহারা নিয়ে আবির্ভূত হয়েছে। তারেক রহমান, সাবধান সাবধান, আর এক কদম আগাবেন না, সাবধান, ভালো হবে না। তার যে রূপটা আমি দেখলাম, এই রূপ তার তো হওয়ার কথা না। এর পিছনে যদি ষড়যন্ত্রমূলক কোন শক্তি না থাকে, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু সাম্প্রদায়িক না, বাংলাদেশের মানুষ মৌলবাদী না, জঙ্গি তো নয়। তারপরে ওরা যে আস্ফালন এবং উদ্যত্তটা দেখাচ্ছে, এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। এর পিছনে পৃথিবীর সমস্ত সাম্প্রদায়িক এবং জঙ্গি শক্তি, বিশেষ করে আইএস, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, যেখানে যারা আছে হিজবুত তাহরির থেকে ধরে লস্করি তৈয়বা থেকে ধরে, তারা মদদ পাচ্ছে এবং প্রত্যক্ষ সহযোগিতা পাচ্ছে। বিশেষ করে 5ই আগস্টের আন্দোলনের পরবর্তী সময়ে বা ওই সময়টাতে থানা লুট করা, পুলিশ হত্যা করা এবং শত শত অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে তারা একটা অস্ত্রধারী সাম্প্রদায়িক শক্তি হিসাবে বাংলাদেশে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। এই কারণেই আজকে তারা মনে করছে তারা যে কোনো কাজ তারা যে কোনো সময়ে করতে পারে। কেউ আমাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দেয়, কেউ 72 ঘন্টা আলটিমেটাম দেয় তারেক রহমান সাহেবকে। ইচ্ছা করলেই আমরা তাদেরকে ফেলে দিতে পারি। শেখ হাসিনা দিল্লি গেছে, তারেক রহমান তো লন্ডন যেতে পারবে না, সাবধান তারেক রহমান। এই ধরনের উদ্যত্তপূর্ণ হুমকিগুলো দিয়ে যাচ্ছে, এবং এইটাও বাস্তব যে তারা প্রাথমিকভাবে যে শক্তিটা প্রদর্শন করবে, সেই শক্তিটা মোকাবেলা করতে অনেক ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি। এখনো যদি গণতান্ত্রিক শক্তি, অসাম্প্রদায়িক শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আমরা তাদের এই আস্ফালনকে রুখতে না পারি এবং এটা যদি আমরা বুঝতে না পারি, আমরা মহা ভুল করব, দেশের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। তবে জাতিসংঘ থেকে যে জিনিসটা বলা হয়েছে, আমি কয়েকদিন আগে 4 দিন আগে একটা টক শোতে আমি বলেছি, ইয়েস, বাংলাদেশের পাকিস্তানের চেয়ে জঙ্গি অনেক বেশি। পাকিস্তানের একটা পার্লামেন্ট সিট জামাত পায় কিনা জানি না, কিন্তু বাংলাদেশের 70টা সিট তারা পেয়ে ফেলে। কাজে তাদের আস্ফালন পাকিস্তানের চেয়ে বেশি, জঙ্গি পাকিস্তানিদের চেয়েও। এবং জঙ্গিদের এটা হলো একটা সাংঘাতিক ধরনের ফিল্ড, যে ফিল্ডে তারা জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা না শুধু, তারা সমস্ত কিছু এইখানে চালাতে পারে। এই দেশটাকে আফগানিস্তান করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। সরকার এবং আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযোদ্ধারা যদি সচেতন না হই, তাহলে আমাদের বিপদ আছে। দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকবে কিনা। আপনি কি মনে করছেন যে জামাতে ইসলামী বা তাদের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমেই বাংলাদেশে আল কায়দার মতন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন তাদের সেল প্রতিষ্ঠা করার চেষ্টা করছে? তাদের সাথে সবাই আছে, কারণ যেখানে এখানে আন্দোলন হইলে পরে, আন্দোলন জয়ী হইলে পরে পাকিস্তানে সেই মানে ফুর্তি হয়, খাওয়া দাওয়া হয়, উৎসব হয়। লস্করে তো এবার মতো সংগঠনরা বলে আমরা 71-এর প্রতিশোধ নিয়েছি। কাজে তাদের সঙ্গে আল কায়দার সম্পর্ক থাকাটা বিচিত্র না, আমি মনে করি আছে। এবং সরকারের এই ব্যাপারে খুব সাবধান হওয়া উচিত। সরকার এখনো যদি তাদেরকে মনে করে তাদের সহযোগী বন্ধু, এটা খুব ভুল করবে, খুব ভুল করবে। আমি আবারও বলছি, খুব ভুল করবে। আপনি যদি বলছেন, অনেকেই বলছেন যে
জামাত বা জামাতের সাথে অন্য যারা এই যে নতুন দু একটি দল আছে, তারা যে জোট বেঁধেছে, জামাত, এনসিপি বা আরো দু একটি দল, এই জোটকে বর্তমান সরকার, বিএনপি সরকার বেশ খানিকটা ছাড় দিচ্ছে এবং মিলেমিশে সরকার চাইছে। যদি আপনি নিজেও যে কথাটি বললেন যে ছাড় দিলে ভুল করবে, কিন্তু অনেকে বলছে ছাড় দিচ্ছে, ছাড় দিয়ে তারা একসাথে রাজনীতি করার চেষ্টা করছে। যদি তাই হয় তাহলে কি ধরনের পরিণতি হতে পারে বিএনপির জন্য, আপনার দলের জন্য? আমি এটা বুঝি না। ছাড় দিচ্ছে বললেও এটা সবটা বলা হবে না। এর কারণ হলো এখানে যে ছাত্র শক্তি এবং যুব শক্তি বিএনপির মধ্যে আছে, তারা কিন্তু একদম এইসব রাজাকারের বাচ্চাদেরকে সহ্য করে না, পছন্দ করে না। তাদের বিরুদ্ধে কিন্তু তারা প্রতিরোধ গড়ে তুলে মাঝে মধ্যে। কিন্তু উপরের দিকে বিএনপির মধ্যে কিছু যারা ৭১ সনে যাদের পূর্বপুরুষেরা স্বাধীনতা বিরোধী ছিল, তাদের মধ্যে একটা দুর্বলতা আছে জামাতের প্রতি। আমি বলছি না, অনেকে মনে করে যে বিএনপির মধ্যে একটা পার্সেন্টেজ জামাতের প্রতি দুর্বলতা আছে, এটা তাদের আদর্শিক বা নীতিগত কারণেই। এই জায়গাটা কিন্তু বিএনপিকে সাবধান থাকতে হবে। এবং যদি সাবধান না হয়, এইরকম ৭-৫-১২ ধরনের কথা যদি বলে, হ্যাঁ মুক্তিযুদ্ধ চাই, জঙ্গিবাদও অসুবিধা নাই, এই ধরনের মনোবৃত্তি নিয়ে কিন্তু এদেরকে থামানো যাবে না। এবং বাংলাদেশের সঠিক রাজনীতি দেশে হবে না, বাংলাদেশও নাও থাকতে পারে। এইরকম যে আমরা মুক্তিযুদ্ধ চাই, গণতন্ত্র চাই, আর জঙ্গিবাদ থাকলে, সাম্প্রদায়িকতা থাকলে কোনো অসুবিধা নাই। রাতের বেলা একটু ফোন করে তাদেরকে একটু ভাই কেমন আছেন, দাদা কেমন আছেন বলে আসেন, একসাথে কাজ করি বললেই সব শেষ হয়ে যাবে। সাপ কোনোদিন সবল দিতে ভুল করেন, এরা সাপের চেয়েও ভয়ঙ্কর। সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি, এরা সাপের চেয়েও ভয়ঙ্কর। এই কথাটা আমি বললাম, এটা একদিন প্রমাণিত হবে। আমরা কি সেই জায়গা থেকেই দেখছি যে জুলাই যে জাদুঘরটি প্রতিষ্ঠিত হলো, জুলাই জাদুঘর, আহ এক ধরনের আইন করা হলো, আইনে বিধান করা হলো যে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি, গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে কোনো ধরনের কোন স্থাবর নিদর্শন ধ্বংস, বিনষ্ট বা পরিবর্তন, ক্ষতি সাধন করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অর্থদণ্ড। আর এই জাদুঘরের কিছু নিদর্শন চুরি বা পাচার করলে তার জন্য 5 বছরের কারাদণ্ড এবং বা 5 লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। আমার প্রশ্ন হচ্ছে, যেখানে আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর ধ্বংস করা হলো, লুটপাট করা হলো, মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, বঙ্গবন্ধু 32 নম্বর বাড়ি, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, যেটি অবশ্য 71-এর অসংখ্য স্মৃতি নিদর্শন ছিল যেখানে, সেগুলো গুড়িয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে। এবং এখনো অনেক কিছু হচ্ছে। কয়েকদিন আগে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে। সেসব বিষয়ে আমরা দেখতে পাচ্ছি না যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা সরকারের বা প্রশাসনের কোনো ধরনের উদ্যোগ আছে। যেখানে আমাদের মুক্তিযুদ্ধের নিদর্শন ধ্বংস করা হচ্ছে সে বিষয়ে কোনো প্রশ্ন নেই, কিন্তু জুলাই স্মৃতি জাদুঘরের কিছু হলে তার জন্য 10 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা অর্থদণ্ড ইত্যাদি ইত্যাদি ঘোষণা করা হচ্ছে। এটি কিসের আলামত? এই ধরনের কোনো আইন বা সার্কুলার দিয়ে কোনো প্রতিষ্ঠান বা কোনো দর্শনীয় স্থান রক্ষা করা যাবে, তাহলে বোঝা গেল যে এদের মধ্যেই দুর্বলতা আছে, জাদুঘরের মধ্যেই দুর্বলতা আছে। অর্থাৎ জাদুঘরটা এটা সার্বজনীন না, এবং সার্বজনীন ভাবে মানুষ এটাকে স্বীকারও করে না। এই দুর্বলতাকে হয়তো বা এই আইনটা করা হয়েছে। আমি জুলাই জাদুঘর সম্পর্কে বেশি বলতে চাই না। দি টাইম উইল কাম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। জুলাই জাদুঘর কতদিন, কিভাবে, কতটুকু মানুষ গ্রহণ করবে না করবে, ইতিহাস সেটা বলবে, একটু অপেক্ষা করতে হবে। তবে একটা কথা বলবো, আমাদের দুর্ভাগ্য, মুক্তিযোদ্ধাদের দুর্ভাগ্য, মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা 15 বছর দেশটাকে চালাইছিল, এই জায়গাতে যাওয়ার জন্য কিন্তু তাদের দুষ্কর্ম কম দায়ী নয়। তারাই কিন্তু এই দেশটাকে আজকে রাজাকার আল বদরের বাচ্চাদের হাতে তুলে দিছে, এবং এই ধরনের আইন আমাদেরকে শুনতে হচ্ছে। মুক্তিযুদ্ধের স্মৃতি থাকবে কি থাকবে না,
ইমাম হুসেনের স্মৃতি কিন্তু 200 বছর পরে আসছে। 200 বছর, কারবালার 200 বছর পরে ইমাম হুসেনের স্মৃতি সারা পৃথিবীতে আসছে। ইমাম হুসেন আজকে সারা পৃথিবীর মুসলমানের 10ই মুহররম আসার সঙ্গে সঙ্গে ইমাম হুসেনের পুণ্য স্মৃতি ভেসে উঠে মানুষ হাই হুসেন করে কাঁদে, ইয়াজিদকে অভিসম্পাত দেয়, ইয়াজিদকে অভিশাপ দেয়। এই জায়গাটা কিন্তু মুক্তিযুদ্ধকে কেউ এদেশে ধ্বংস করতে পারবে না। মুক্তিযুদ্ধ মানুষের হৃদয়ে থাকবে, ইতিহাসে থাকবে। আর মুক্তিযুদ্ধটা শুধু বাংলাদেশের ভিতরের ব্যাপার ছিল না। ওই 26শে মার্চ বা 16ই ডিসেম্বর শুধু বাংলাদেশের এই 54,000 বর্গ মাইল জায়গার ব্যাপার না, এটা সারা পৃথিবীর আজকের 100-212টা দেশের ব্যাপার। সবাই জানে হোয়াট ইজ হোয়াট। এখানে কে কি করলো বা করলো না, মুক্তিযুদ্ধকে সম্মান করলো কি করলো না, এইটা বড় কথা নয়। মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সোনালী অধ্যায়। এই অধ্যায়কে কেউ ধ্বংস করতে পারবে না, সাময়িকভাবে বাধাগ্রস্ত করতে পারবে। ইউ ওয়েট ফর টাইম, দেখেন কি হয়। মুক্তিযুদ্ধ অবশ্যই ফিরত আসবে। আর মুক্তিযুদ্ধ ফিরত না আসলে, মুক্তিযুদ্ধ সম্মানিত না হইলে, মুক্তিযুদ্ধের আদর্শ প্রতিষ্ঠিত না হলে কিন্তু বাংলাদেশ থাকবে না। এটা করতেই হবে। এবং আজকে যারা করছে তাদেরকে আমি এটা বলতে চাই না কিছু, কিন্তু আমার ধারণা গণতান্ত্রিক শাসন যদি চলে, আস্তে আস্তে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এখনো যেন কোথায় কিভাবে অন্ধকারের জীবেরা, ড্রেইনের সেই সব ময়লা আবর্জনার জীবেরা কি যেন ভাবে কোথায় যেন নিঃশ্বাস ফেলানো, ভালোভাবে নিঃশ্বাস ফেলানোর সুযোগ পাচ্ছে। এইটাও এক সময় বন্ধ হয়ে যাবে, যেদিন জনগণ বুঝবে যে এরা হলো রাজাকারের বাচ্চা, স্বাধীনতার বিরোধীদের বাচ্চা। এবং এইটা মুক্তিযুদ্ধ। তখন একটা কথা বলি, একটা রাজনৈতিক যুদ্ধ হবে। মুক্তিযুদ্ধ চাও কি চাও না, নাকি রাজাকার আলবদরের দেশ চাও, নাকি পাকিস্তান চাও, তখন দেখবেন ওয়ান্স ফর এভার মুক্তিযুদ্ধ জিতবে এবং প্রতিষ্ঠিত হবে। এরপরে আর কেউ কথা বলার সাহস পাবে না। মুক্তিযুদ্ধই হবে বাংলাদেশের শেষ কথা। আপনি যেমন বলছেন যে বিএনপির মধ্যে একটি অংশ আছে যারা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তাল মিলিয়ে চলে, বা স্বাধীনতা বিরোধী একটি অংশ বিএনপির মধ্যে রয়েছে, সেটি অনেকেই বলেন, আপনি সেটি বলছেন। এই যে আইনটি হলো জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে হোক, আইন হোক, যাই হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু যেখানে মুক্তিযুদ্ধের অসংখ্য স্মৃতি নিদর্শন ধ্বংস করা হচ্ছে, সেই সব বিষয়ে মাথা ব্যথা নেই সরকারের মধ্যে। এটি কি সেই অংশ দ্বারা পরিচালিত হচ্ছে? সরকারের বিভিন্ন কর্মকাণ্ড কি ওই স্বাধীনতা বিরোধী ওই শক্তি দ্বারাই পরিচালিত হচ্ছে? আমি সেটা না বললেও বলবো, আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে জিনিসটা বুঝবার জন্য। যদি সরকার মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস যারা করে তাদেরকে যদি প্রতিহত করতে না পারে বা না করে, তাইলে বুঝতে হবে মুক্তিযুদ্ধ রিয়েলি বিপদে আছে। আমি আরেকটা প্রসঙ্গে আপনার কাছে একটু প্রশ্ন করি যে রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, বা আমরা মোটামুটি জেনে গেছি যে আপনার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এটি মোটামুটি নিশ্চিত। কিন্তু ডক্টর ইউনূসের একটা তৎপরতা ছিল রাষ্ট্রপতি হওয়ার জন্য, বিএনপি সেই জায়গা থেকে বেঁচে গেছে বলে অনেকেই মনে করেন। আহ ডক্টর ইউনূসের খেলা কি তাহলে সম্পূর্ণভাবে থেমে গেল, বা যুক্তরাষ্ট্র বা ডিপ স্টেটের কাছে তার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে? আপনাকে তাই মনে হয়? দেখেন, রাষ্ট্রপতি নির্বাচনটা আপনি আমার 3-4-5 দিন আগে একটা বক্তব্য যদি শুনেন, তাইলে দেখবেন আমি বলছিলাম যে বিশেষ করে ফখরুল ইসলাম আলমগীর নির্দিষ্টভাবে রাষ্ট্রপতি হওয়ার জন্য তার ত্যাগ তিতিক্ষা, তার এই যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মানে 1/11-এর পর থেকে তার যে 5ই আগস্ট পর্যন্ত জনাব ফখরুল ইসলামের যে ত্যাগী ভূমিকা, তার যে জেল জুলুম অত্যাচার সহ্য করার যে ইতিহাস, হি ইজ দ্য বেস্ট পারসন টু বি দ্য প্রেসিডেন্ট, অনারেবল প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। এটা আমি কিন্তু এই 5 দিন আগে কথাটা বলছি। তারপরও বলছিলাম, এরপরও আমি বলবো যে আমাদের দলে অনেক
মানে ত্যাগী ব্যক্তি আছে, সিনিয়র ব্যক্তি আছে, রাজনীতিবিদদের থেকে একজন হওয়ার প্রয়োজন। কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের নামটা আমি নির্দিষ্টভাবে উল্লেখ করেছি। উনি হয়েছে, আমি খুশি হয়েছি, উনাকে অভিনন্দন জানাই। কিন্তু ইউনূসের যে চক্রান্তটা ছিল, সেই চক্রান্তটা এত বড় ছিল, কোনো কারণে যদি জনাব তারেক রহমান সাহেবের উপরে দায়িত্ব দিয়েছিল পার্টি, কোনো কারণে যদি উনি ইউনূস সাহেবকে রাষ্ট্রপতি করতেন, আজকে থেকেই আমার ধারণা দেশ ভিন্ন পথে চলবে। কারণ ইউনূস সাহেব হলো কনস্পাইরেটর, হি ইজ এন ইন্টারন্যাশনাল কনস্পাইরেটর। তিনি বাংলাদেশের কোনো কিছু ভালোতে উনি বিশ্বাস করেন না, কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামী না, স্বাধীনতার সংগ্রামেও বিশ্বাস করেন না, মুক্তিযুদ্ধেও বিশ্বাস করেন না, তার পরিবারের কোনো লোক মুক্তিযুদ্ধে যায়নি। এটা আমরা পরে জানতে পারছি, অথচ তিনি নোবেল লরিয়েট, এটাও সত্য। মুসলমানের ছেলে নোবেল পাইছে, এটা আমাদের জন্য গৌরবের ছিল। কিন্তু 18 মাসের যে দেশ শাসন, সেই দুঃশাসনে মানুষ বুঝতে পেরেছে যে ইউনূস সাহেবের একটা পিঠ একরকম, আর একটা পিঠ একদম অন্ধকার। সেই অন্ধকারের দিকটাই ইনি বাংলাদেশ সম্পর্কে গত 18 মাস প্রয়োগ করে এই দেশটাকে একটা সাম্প্রদায়িক, একটা জঙ্গিবাদী রাষ্ট্র হিসাবে, একটা বেয়াদব ছেলে পেলে রাষ্ট্র হিসাবে 4টে জেনারেশনকে ধ্বংস করে দিয়ে এই দেশকে একদম জাহান্নামের দিকে নিয়ে গেছে তার আমলে। কাজী ইউনূস সাহেবের মতো লোক রাষ্ট্রপতি হবে কোনোদিন আমি বিশ্বাস করি নাই। আর হইলে পরে দেশের ক্ষতি হইতো। তবে ইউনূস সাহেবের খেলা শেষ হয়ে গেছে, এইটা আমি মনে করি না। ইউনূসের খেলা থামেনি, এবং ইউনূস রাষ্ট্রপতি না হওয়াতে দেশ অনেকভাবে বেঁচে গেছে, বিএনপিও বেঁচে গেছে। কিন্তু ইউনূস সরকারের, ইউনূস প্রশাসনের অনেকেই এখনো বিএনপি সরকারের মধ্যে রয়ে গেছে, বিএনপি প্রশাসনের মধ্যে রয়ে গেছে। এমনকি ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদের কেউ কেউ এখনো বিএনপি সরকারের মধ্যে রয়েছে, মন্ত্রী পরিষদে রয়েছে। বিএনপি কেন তাদের থেকে দূরে সরতে পারছে না, বা তাদেরকে এখনো রেখে দিয়েছে? আমার উত্তরটা একই। ইউনূস সাহেবকে চিনতে না পারলে, জামাতকে চিনতে না পারলে, ওইসব দুষ্ট ছেলে পেলেদেরকে চিনতে না পারলে, এটা আমাদের জন্য দুর্ভাগ্য আনবে, এটা আমি মনে করি। আমার এই প্রশ্নের উত্তরটা একই। এখানে বিএনপি কে সঠিকভাবে গণতান্ত্রিক প্রসিডিউর প্রয়োগ করে মানুষের মতামত অনুসারে সমস্যার যতটুকু আছে সব সমস্যার সমাধান বিএনপি বা কোন সরকার করতে পারবে এটা আমি মনে করি না। তবে সর্বোচ্চ চেষ্টা দিয়ে মানুষের সমস্যার সমাধান করতে হবে, এইটাই বাস্তব। সমাধান না করতে পারলে কিন্তু দেশ আবার বাজে দিকে ফিরত যাওয়ার সম্ভাবনা আছে। যে 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী, আমরা দেখেছি এর আগে 2024-এর পর থেকে এ পর্যন্ত বঙ্গবন্ধুর 32 নম্বরে যারাই শ্রদ্ধা জানাতে গেছে বাধা দেওয়া হয়েছে, পুলিশ। সবার উদ্দেশ্যে বলতে চাই যে যে কোনো একটা ছাত্র সংগঠনের নেতৃত্ব বদল হওয়ার কিছু প্রক্রিয়া থাকে। আমি যদি ভুল না করি, ছাত্র দলেরও সেই একটা একই প্রক্রিয়া থাকার কথা, কাউন্সিলের মাধ্যমে মূলত নেতৃত্ব নির্বাচিত হয়। এখন আবার সেই আমরা পুরনো সময়ের কথা দেখতে চাই, সাংগঠনিক অভিভাবক থাকেন, ওনারা হচ্ছে নেতৃত্ব দেন। তো ফলে এই যে নেতৃত্ব বদল হইতেছে, হ্যাঁ, সেটা একটা লম্বা সময় পর হচ্ছে ছাত্র দলের নতুন নেতৃত্ব আসবে, এবং এই নেতৃত্ব আসলে কোন নেতৃত্ব আসবে সেটা একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু আমরা জানি যে এই কমিটির মেয়াদের শেষ মুহূর্তে আমরা দেখতে পেলাম যে এই বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠানে, ঢাকার গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের হচ্ছে এই সন্ত্রাসের মহড়া আসলে হয়ে গেছে। ফলে এই সন্ত্রাসের মহড়ায় ক্ষমতাসীন যারা, মানে অর্থাৎ ছাত্রদল বা বিএনপি বন্ধু যারা, তারা কি কিছুটা পিছিয়ে আছে বলেই নতুন নেতৃত্বকে, এমন কোন নেতৃত্ব প্রয়োজন কিনা যে এই মহড়ার মধ্যে, হ্যাঁ, জনগণকে জিম্মি করে, সন্ত্রাস কায়েম করে, শিক্ষা প্রতিষ্ঠান দখলের সর্বোচ্চ যাতে প্রচেষ্টা করতে পারে, সেই ধরনের কোন নেতৃত্ব আসবে, নাকি হচ্ছে আদৌ একেবারে গুণগত পরিবর্তনের কথা যেটা বলছিলাম আমরা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে যেটা প্রত্যাশা করছিলাম, আদৌ সেটা হয় নাই। হ্যাঁ, এই অবস্থা থাকবে কিনা আমার মতে, মানে আমার যতটুকু ধারণা, বাস্তবিক অর্থে হচ্ছে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন বা বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন, সেটা তো ধূলিসাৎ হয়েছে যারা ক্ষমতাসীন আছে, বিএনপি বলি, জামাত ইসলাম বলি, এনসিপি বলি, তাদের বদৌলতেই হয়েছে। ফলে এখন যে পরিবর্তনের কথা বলতেছেন সেই পরিবর্তন আসলে সাধিত হবে না, বরঞ্চ একটা এই নতুন করে কিভাবে আসলে মানে দানবীয় রূপ ধারণ করা যায় সেই ধারণ করার প্রক্রিয়ার মধ্যে আসলে তারা
প্রবেশ করতেছে। আপনার কাছে তাই মনে হয় যে, এবং আপনার এটাও মনে হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতিতে যে বদল বা যে চেঞ্জ আসার কথা ছিল সেটি হয় নাই। আপনার কথা সূত্র ধরে আমি কাজী জিয়াউদ্দিন বাসিত আপনার কাছে জানতে চাই, যেটি বললেন জুবেল সাহেব যে গণ অভ্যুত্থানের পরে কাঙ্ক্ষিত ছাত্র রাজনীতির পরিবর্তন উনি আসলে দেখতে পাচ্ছেন না, আপনার কাছে তাই মনে হয় কিনা? মোটেই না। উনি ওনার একটা ঢালাও বক্তব্য দিয়ে গেছেন, যেটা আসলে উনি একজন ছাত্র সংগঠনের নেতা হিসেবে আমি কোনোভাবেই নিতে পারছি না। কারণ 5 আগস্ট পরবর্তী সময়ে পরিবর্তিত ছাত্র রাজনীতির যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু সবাই দেখেছে, স্বচক্ষে দেখেছে। ইভেন 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরে একটা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া বিএনপির ছাত্র দলের নেতাকর্মী হিসেবে সকল ছাত্র সংগঠন, প্রগতিশীল সকল ছাত্র সংগঠন, ওনার সংগঠনকেও, সকল ছাত্র সংগঠনকে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার জন্য রাজনৈতিকভাবে অনুপ্রেরণা প্রদান করা হয়েছে এবং ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বিভিন্ন সংগঠনের সাথে বিভিন্ন প্রোগ্রাম একত্রিত গিয়েছে এবং তাদের রাজনৈতিক কার্যক্রমভাবে সুন্দরভাবে পরিচালিত হয়, সেই জন্য কিন্তু ভাবা দিয়েছে এবং উৎসাহিত করেছে। এবং আপনি দেখবেন বর্তমান ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রদল ক্যাম্পাসে বিভিন্ন প্রতিযোগিতামূলক কাজ করছে এবং বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব এবং ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার জন্য কিন্তু অনেক ইনিশিয়েটিভ গ্রহণ করে যাচ্ছে। উনি যেভাবে ঢালাওভাবে বলেছেন, উনি যে ঢালাওভাবে বলেছেন, আমি অত্যন্ত হতাশ হয়েছি যে 5 আগস্টের পরবর্তীতে ছাত্র রাজনীতি এমন কোনো কলঙ্কজনক অধ্যায় আমরা দেখিনি। হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কয়েকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো উত্তপ্ত হয়েছে, পরবর্তীতে সমাধান হয়েছে, আবার উত্তপ্ত হয়েছে, আবার সমাধান হয়েছে। এরকম ছাত্র রাজনীতির ক্ষেত্রে অনেক সময় আরো বেশি বেপরোয়া হয়ে যায় এবং ক্ষমতাসীন ছাত্র সংগঠন তো বেশি বেপরোয়া হয়। সেখানে ছাত্রদল কতটা উদার, কতটা মানে সৌহার্দ্যপূর্ণ এবং একে অপরের সাথে মিউচুয়াল রেসপেক্ট রেখে কথা বলে, ওনার কথায় আমি সেই ধরনের মিউচুয়াল রেসপেক্ট একদমই দেখতে পারিনি। এবং উনি আরেকটা তথ্য দিয়েছেন যে কমিটির মেয়াদ, কমিটি নতুন করে দানবীয় কার্যায় বা নতুন সৃষ্টি করার জন্য, ক্যাম্পাস রেইন আনার জন্য, রাজত্ব আনার জন্য নেতৃত্ব নতুন করে দিচ্ছে। ওনার এটাও একটা ভুল ধারণা বা জানার গ্যাপ থাকতে পারে। আমার সংগঠন তো আর উনি করে না। আমাদের বর্তমান ছাত্রদলের কমিটি মেয়াদ শেষ হয়েছে আপনার ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, মার্চে, হ্যাঁ মার্চের 1 তারিখে গত কমিটি, তখন আমি কারান্তরীণ ছিলাম। আপনি মার্চের ফার্স্ট উইক অথবা ফেব্রুয়ারি লাস্ট উইকে কমিটির মেয়াদ শেষ হয়েছে। নতুন কমিটির মেয়াদ শেষ হয়েছে, নতুন করে কমিটি হবে। সেটাতে উনি কেন এটা দেখছেন, এটা তার মানে হি হ্যাজ আ ল্যাক অফ নলেজ রিগার্ডিং ছাত্রদল। ওনার যদি কথা বলতে হয় তাহলে তো ওনাকে ইনফরমেশন কালেকশন করেই কথা বলতে হবে। কিন্তু ঢালাওভাবে বক্তব্য একটা জাতীয় চ্যানেলের মধ্যে বক্তব্য ওনার কাছ থেকে আশা করেন একটা ছাত্র সংগঠনের নেতা হিসাবে। তো পরিবর্তিত রাজনীতিতে নেতৃত্ব বদল হবেই। আর আপনার যদি নিউ ব্লাড না আসে তাহলে তো সংগঠনের চালিকা শক্তি দৃঢ় হবে না, মজবুত হবে না। প্রতিটি সংগঠনের কার্যক্রমই গতিশীল, কিন্তু এই গতিশীলটাকে আরো গতিশীল করার জন্য, আরো বেগবান করার জন্য তো নতুন নেতৃত্ব আসবে, নতুন নেতৃত্ব আসতেই থাকবে। তো সেই জায়গায় উনি যে 2-3টা লাইন বলেছে, আমি একটা ছাত্র সংগঠনের প্রতিনিধি, উনি একটা ছাত্র সংগঠনের প্রতিনিধি, এভাবে আমি ওনার কাছ থেকে আশা করিনি আর কি। তো উনি যেটা মনে করছেন অবশ্যই আমি ওনার সাথে একদমই একমত না। জি, আমি আপনার ব্যাখ্যাটা শুনলাম। এই পর্যায়ে জাবির আহমেদ জুবেল, আপনি কি এটি নিয়ে কোনো ব্যাখ্যা দিতে চান কিনা? বিশেষ করে বাসিত সাহেব যেটা বললেন যে ছাত্রদল যথেষ্ট উদার, আপনি তাদের কোনো উদারতা দেখতে পান কিনা? দেখেন, উনি যেটা বলছেন যে এই 5 আগস্টের পর রাজনীতির গুণগত পরিবর্তনের কথা, যে ওনারা সন্ত্রাস করতে পারতেছেন না বা সন্ত্রাস করছেন না, উদারতা দেখাচ্ছেন এবং একটা শব্দ বারবার মেনশন করতেছেন, বর্তমান ক্ষমতাসীন ছাত্র সংগঠন। মানে ধরেই নিচ্ছেন তারা ক্ষমতাসীন। বিশ্ববিদ্যালয়ে কিসের ক্ষমতা? ছাত্র সংগঠনের কিসের ক্ষমতাসীন হয়? কিন্তু তাদের মনস্তত্ত্ব, তাদের চিন্তা এই জায়গাটাতে আসলে মানে নিবদ্ধ আছে। ফলত তিনি যে কথা বলতে চাচ্ছেন যে পরিবর্তন আসছে, হ্যাঁ, অর্থাৎ সন্ত্রাস করতে পারতেছে না, আসলেই তো সন্ত্রাস করার বাস্তবতা ওনার মধ্যে নাই। যদি সন্ত্রাস 5 আগস্টের পর করতেন, বিএনপি হয়তো ক্ষমতায় নাও আসতে পারতো। কারণ শিক্ষার্থীরা যে গণ অভ্যুত্থানের মধ্যে প্রাণ দিয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরপরই আরেকটা দখলদারিত্ব দানব প্রতিষ্ঠা করবে, সেই ক্ষমতা ছাত্র দলের ছিল না। এবং উনি যে কথা বলতেছেন যে কয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে কয়েকদিন আগে ওনার ক্যাম্পাসে, জগন্নাথ ইউনিভার্সিটি, আমি যদি ভুল না করি, জগন্নাথ ইউনিভার্সিটিতে যে সংঘর্ষে লিপ্ত হয়েছিল ছাত্রদল এবং শিবির, একই সাথে ছাত্রদল বামপন্থী সংগঠনগুলোর উপর হচ্ছে আঘাত করেছিল। ওনার ক্যাম্পাসের ছোট ভাই, জুলাই অভ্যুত্থানের পরিচিত মুখ ইভান তাহসিনকে আক্রমণ করা হয়েছিল এবং ছাত্রদলের ছেলেপেলেরা সেটা করছে। এবং এই ক্যাম্পাসের মধ্যে ছাত্রদলের ছেলেপেলেরা তখন সেদিন যেই কাজটা করছে, যে ক্যাম্পাসে কারা ঢুকবে কিংবা ঢুকবে না সেটা আইডি কার্ড দেখে, তাদের কাছে আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে ঢোকার পারমিশন নিয়ে ঢুকতে হবে। এটা কোন ধরনের অবস্থা? এটা কি সহনশীলতা অবস্থা? এটা হচ্ছে মানে একটা ইনক্লুসিভ ক্যাম্পাসের দৃষ্টান্ত? এর দৃষ্টান্ত না। কিন্তু এরা তাদের মনস্তত্ত্বের মধ্যে যে কথা বারবার বলতেছিলেন, ওনারা ক্ষমতাসীন ছাত্র সংগঠন, সেই ক্ষমতাসীন ছাত্র সংগঠন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন। আপনি বলছেন, আমি বলি না, আপনি ক্ষমতাসীন দলে, আপনি বলছেন ক্ষমতাসীন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হচ্ছে বিএনপি সরকার, বিএনপি সরকারের ছাত্র সংগঠন, ছাত্র দল, এই শব্দটা আমি ইউজ করেছি। ক্ষমতাসীন দলের, আমি বলিনি ক্ষমতাসীন ছাত্র সংগঠন।
পরিচালনার দায়িত্বে আছে, কিন্তু আচ্ছা, আমরা এই একটা রাজ্যের কথা শুনি। ছাত্রদল হচ্ছে বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্বে, আপনি অপব্যাখ্যা দিতে পারেন এবং না। বিশ্ববিদ্যালয় পরিচালনার আপনি দায়িত্ব অপব্যাখ্যা নিয়ে দিতে পারেন না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানে কারা আপনি ঢুকবে, গেট দিয়ে কারা ঢুকবে তারা অপব্যাখ্যা নির্ধারণ দিচ্ছেন কেন? করতেছেন। আপনি অপব্যাখ্যা দিতে পারেন না। অপব্যাখ্যা কেন এটা দিবেন? দেশবাসী দেখবে আমি কোন ব্যাখ্যা না, না, আপনি দিচ্ছি। অপব্যাখ্যাই দিয়েছেন। না, আমি আর অপব্যাখ্যা দিই একটা নাই। একটা একটা দলের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আছে, সেই রাষ্ট্র পরিচালনা দায়িত্বশীল দলের ছাত্র সংগঠন শব্দটা হয়েছে এটা। উনি আপনি মানে অপব্যাখ্যা দিয়ে আমি তো বক্তব্য রাখতে পারেন অপব্যাখ্যা না। দিচ্ছি না, Of আপনার course, শব্দ রেকর্ড করছেন। আপনি যে শব্দটাই আপনি যে শব্দটা বলছেন সেটাই আমি বলছি। এবং ক্ষমতাসীন দলের ছাত্র এটা হচ্ছে সংগঠন। আপনাদের মনস্তত্ত্ব হ্যাঁ। যে আপনাদের কাছে পারমিশন নিয়ে ক্যাম্পাসে ছেলেপেলেরা ঢুকতে হবে, আপনাদের কাছে পারমিশন নিয়ে এখানে কর্মসূচি পালন করতে হবে, ধীরে ধীরে এই জায়গায় তো আপনি নিয়ে যেতে যাচ্ছেন। কিন্তু no, আমরা no, বলতে no. চাই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, এরকম ক্যাম্পাস দেখার জন্য না। কিন্তু আপনারা যেই কাজটা করতেছেন, যারা মানে ইনক্লুডিং ছাত্রদল মানে শিবির সহ যেই কাজ করতেছেন, সেটা হলো জুলাই অভ্যুত্থানের সাথে প্রতারণা। শুধু জুলাই অভ্যুত্থান না, বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষী যত মানুষ আছে প্রত্যেক মানুষের সাথে আসলে প্রতারণা করছেন। আমি জাবিরের কথা সূত্র ধরে যদি আপনার কাছে জানতে চাই, কাজী জিয়াউদ্দিন বাসির যে ক্যাম্পাসের যে অস্থিরতা, এটা আমরা নিজেরাও গণমাধ্যমে অনেক দেখেছি যে ছাত্রদল ছাত্র শিবিরের আসলে সংঘর্ষটা কি একটু বেশি হয়ে গেল কিনা গণ অভ্যুত্থানের পরে? দেখুন, ওনার বক্তব্য উদ্ধ করতে হবে। উনি যেটা বলেছে ছাত্রদল নাকি কাকে ইউনিভার্সিটির কার্ড দেখিয়ে ভিতরে ঢুকতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সিদ্ধান্ত নিয়েছে না নিয়েছে, সকল ছাত্র সংগঠন তো এক, সেই কথা ওনাকে উদ্ধ করতে হবে। উনি কিন্তু একটা ভুল ব্যাখ্যা দিয়েই যাচ্ছিলেন, আমি শুনছিলাম। এবং একটা জায়গায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটা কিছু পরিস্থিতি হয়েছে, সেই পরিস্থিতিতে ছাত্র সংগঠন উত্তেজিত হয়েছে বা তাদের একে অপরের প্রতি একটা ক্ষুব্ধ মনোভাব পোষণ করার সুযোগ হয়েছে দেখে তারা একে অপরের প্রতি করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই জায়গায় যে কোনো স্টেপ গ্রহণ করতে পারে, সেটাও কিন্তু আপনার ওই ছাত্রদল করে না। উনি কিন্তু সে কথাটা ওনার উদ্ধ করা উচিত। উনি এভাবে এসে একটা জাতীয় চ্যানেলে ঢালাওভাবে অপব্যাখ্যা দিয়ে যাবেন, এটা আসলে কাম্য নয় একটা ছাত্র সংগঠনের মানে নেতা হিসেবে। শুনুন, আমি 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 তুলনা করেছি কিসের সাথে? 5 আগস্টের পূর্ববর্তী ছাত্র সংগঠনের সাথে। 5 আগস্টের পূর্ববর্তী ছাত্র সংগঠন কি করেছে? ছাত্রলীগ, যেটা আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় যখন ছিল, তারা যেটা করেছে তার ঠিক বিপরীতধর্মী সকল কার্যক্রম ছাত্রদল করছে। কারণ বিএনপি রাষ্ট্র পরিষদ দায়িত্ব থাকা অবস্থায় ছাত্রদল সকলের প্রতি সৌহার্দ্যপূর্ণ ভালোবাসা প্রদর্শন একদম বিপরীতমুখী। এটাকে কি উনি একদমই নিয়ে অপব্যাখ্যা করেছেন? এই সেই ক্ষমতাসীন এই ধরনের ব্যাখ্যা জাতীয় চ্যানেল এসে করে শুধু শুধু মানুষদেরকে বিভ্রান্তি করবেন না, এবং রাজনৈতিক যে চর্চা, সেই চর্চা একে অপরের প্রতি মিউচুয়াল রেসপেক্টের জায়গাটাও লুজ করবেন না, লুজার করবেন না কেউ কারো। আপনি একজন সাংগঠনিক সংগঠন করেন, আমি একটা সংগঠন করি, আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, ফ্রেন্ডশিপ ফেলোশিপ থাকবে, আমাদের মিউচুয়াল রেসপেক্ট থাকবে, এবং আমাদের থেকে মানুষ শিখবে। আমরা যদি একে অপরকে গাইল করে যদি মিথ্যা অপবাদ দিয়ে অপব্যাখ্যা দেয়, আমি বলি তুলনা করি একটার সাথে, আপনি বলে ব্যাখ্যা দেন আরেকটার সাথে, এভাবে ব্যাখ্যা না। আপনি একটু সোজা, আমি যদি ভুল বলে থাকি আপনি সেই ভুলের ব্যাখ্যা দিবেন, ওকে, এটা করবেন। এটা আপনার কাছ থেকে আমি আশা করি না, আপনার আশা করি এই বক্তব্যটা আপনার উদ্ধ করতে হবে। আর আপনার প্রশ্নটা ছিল আমাদের, উনি যে কথাগুলো বলেছে, দেখুন 5 আগস্টের পরের প্রতিটি ক্যাম্পাসগুলোতে একটা মব কালচার সৃষ্টি হয়েছিল। আমরা দেখেছি যে ছাত্র রাজনীতি চাই না বলে অনেক সংগঠন, বিশেষ করে বর্তমান ছাত্র শিবির প্লাস হচ্ছে আপনার ছাত্র শক্তির অনেক নেতাকর্মীরা বক্তব্য প্রদান করে, কিন্তু তাদের সিগনেচারে কিন্তু আবার ছাত্র শক্তির কমিটি হয়েছে। শিবির তো অনেক নেতাকর্মী বিভিন্ন জায়গায় তাদের নেতৃত্ব এসেছে। তিতুমির কলেজের সিয়াম একজন আছে, সে ছাত্র রাজনীতি চাই না বলে সাক্ষাৎকার বক্তব্য প্রদান করেছে। পরবর্তীতে যখন ছাত্র সংসদ নির্বাচন হলো, রাজনীতি মনে হচ্ছে যে সরকার রাজনীতি ছাত্র রাজনীতি বন্ধ করবে না, কারণ যখন ছাত্র রাজনীতি বন্ধ করা হবে তখন তো ওই ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীরা রাজনৈতিক সচেতন হতে পারবে না। তখন পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তো দেশের প্রতি তাদের ভালোবাসা জাগবে না, কারণ রাজনীতি একটা মাধ্যম যেটা দেশের প্রতি, জনগণের প্রতি, মানুষের প্রতি ভালোবাসা জন্মায়। তো সেই জায়গায় রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা যারা মানে প্রগতিশীল ছাত্র সংগঠন আছে, ছাত্রদল বা আদার ছাত্র সংগঠন সহ, আমরা চাই ক্যাম্পাস ছাত্র রাজনীতির চর্চা হোক, সেটা সুষ্ঠুভাবে হোক এবং মুক্ত গণতান্ত্রিক চর্চা হোক, এবং সকল মানে সমানভাবে অংশগ্রহণ করে, আমরা এটাই চাই। এখানে কিন্তু অন্য কোনো কথা নাই, অন্য কোনো শব্দ নাই, যিনি প্রয়োগ করে আর একটা ছাত্র সংগঠনকে অপরাধী করার একটা অপচেষ্টা করছে। এটার জন্য আমি অত্যন্ত, আমার সমালোচক হিসাবে আমি এটা মানে মেনেই নিতে পারতেছি না এতক্ষণ পর্যন্ত। তবুও বলছি, রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, শুধু নেতৃত্বে বদলানি, আপনার সকলের চিন্তা চেতনা বদলেছে। সবাই এখন ক্রিয়েটিভ ইনোভেটিভ থিঙ্কিং করছে। একটা ক্যাম্পাসে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিটি শিক্ষা ছাত্র সংগঠনকে যেভাবে এগিয়ে আসা সেই কার্যক্রমগুলো করছে। আমি তো বলেছি যে 5 আগস্টের পরপরে যে মব সৃষ্টি হয়েছে, এই মবের কারণে ক্যাম্পাসগুলোতে অনেক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে এবং সবাই ঐক্যবদ্ধভাবে সামাল দেওয়া হয়েছে। এবং আপনি দেখেছেন আলিয়া মাদ্রাসায় ঝামেলা হয়েছে ছাত্র শিবিরের সাথে ছাত্র দলের, অনেকে আহত হয়েছে। এরপরে ওই আসনের যে আমাদের মাননীয় এমপি ঢাকা
7 আসনের জনাব হামিদুর রহমান হামিদ, উনি গিয়ে এটা দুই পক্ষকে মিউচুয়াল করে দিয়েছেন যে ভুল বোঝাবুঝিতে ছোট্ট একটা ঘটনা থেকে যদি আমরা বড় ঘটনায় নিয়ে যাই তাহলে দেশ পতিত স্বৈরাচার সরকার চলে আসবে। একে অপরের প্রতি ভালোবাসা রেখে শ্রদ্ধা রেখে রাজনীতি কার্যক্রম করুক। রাজনীতিটা হোক জনগণের স্বার্থে, রাজনীতিটা হোক ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থে, কেউ কাউকে ঘায়ল করার জন্য, কেউ কাউকে ধ্বংস করার জন্য না। জনগণ সিদ্ধান্ত নেবে কে ভালো কাজ করছে কে খারাপ কাজ করছে, আমরা সেই দিকেই ছুটি। সেদিকে ছুটলে আপনার যে প্রশ্নটা প্রথমেই শুরু করেছেন যে শুধু ব্যক্তি পরিবর্তন হচ্ছে নাকি রাজনীতি পরিবর্তন, অবশ্যই রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। 5 আগস্টের পরে যে পরিবর্তন ছিল সেই পরিবর্তন ছিল ক্যাম্পাসগুলোকে আমরা নতুনভাবে নির্মাণ করব। পরিবর্তনের পরে নির্মাণের শব্দটা চলে আসবে এবং ঠিক রাষ্ট্রটা বর্তমান রাষ্ট্রপ্রধান যেভাবে একটা ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে রাষ্ট্রকে টেনে নিয়ে যাচ্ছেন, ঠিক তেমনি উনি পরিবর্তনের পরে উনি নির্মাণ করার আকাঙ্ক্ষা তৈরি করেছেন এবং সাম্য, মানবিক, ন্যায়, ইনসাফের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা পারলে ওনার সাথে সহযোগিতা করি, সারথি হই। আমরা উদ্ভটভাবে একজন আরেকজনকে হাই প্রতিপন্ন করার জন্য যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, এটা থেকে আপনাকে বের হতে হবে, আমাকে বের হতে হবে, এভরিবডিকে মিউচুয়াল রেসপেক্টের জায়গায় কোনো ছাড় দেওয়াই উচিত না। আপনার ক্ষেত্রে আমি যদি আপনাকে আপনার কোনো বক্তব্যকে যদি আপনি অপব্যাখ্যা করি তাহলে আমার প্রতি আপনার ডিসরেসপেক্ট জন্ম নেবে, আপনার প্রতি আমার। সেই ক্ষেত্রে আপনারা ছাত্র সংগঠনগুলোর যেই কার্যক্রম হওয়া উচিত আমরা সেই কার্যক্রম নিয়েই কাজ করি। বাসির, ধন্যবাদ আপনাকে আপনার বক্তব্যের জন্য এবং একটি বিরতি নিতে চাই। তবে যাওয়ার আগে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে এই যে ছাত্র সংগঠনগুলোর সামনে কি কি বড় বড় সুযোগ ছিল, এটা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। তবে একটি বিরতির পরে আসতে চাই। দর্শক, সপ্তাহের দেশ থেকে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকবেন। আমন্ত্রণ জানাচ্ছি সপ্তাহের দেশের আয়োজনে এবং আজকে আমরা আলোচনা করছি কি বদলেছে ছাত্র রাজনীতিতে। এবং এ পর্যায়ে জাবির আহমেদ জুবেল, আপনার কাছে জানতে চাই যে বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে